আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি এমসিকিউ পাওয়ার প্লে সেশন 1-এ। আমরা আজকে ডে 2-তে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের পার্ট 2। আমরা সেন্টেন্সের পার্ট 1 নিয়ে এমসিকিউ পাওয়ার প্লে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা সেন্টেন্সের পাশাপাশি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের আরও একটি পার্ট নিয়ে কথা বলবো। তবে শুরুতে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটা পার্ট আমি যতটুকু পড়াবো ততটুকু ইংলিশ টিউটর বইটাকে ফলো করে অবশ্যই আপনারা নিয়মিতভাবে চর্চা করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি কোনো পড়া আপনি রেখে দিলেন তো আপনি পিছিয়ে গেলেন। কারণ একটু একটু করে যে পড়াটা রেখে দিচ্ছেন সেটা এক সপ্তাহ পর গিয়ে একটা বিশাল আকার ধারণ করবে। এই কারণেই আপনাদের উচিত যে অল্প অল্প পড়াগুলো প্রতিদিন কষ্ট হলেও শেষ করা। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে শুরুতেই রিকোয়েস্ট করব লাইভ ক্লাসটি সরাসরি শেয়ার করে দিন। আমাদের 100 লাইভ শেয়ার হয়ে গেলেই 100টা শেয়ার হলে আমরা ক্লাসটি শুরু করব এবং যথারীতি আমি আশা করব আপনারা শুরুতে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে লাইভটি শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের সময়কে সেভ করতে পারি। আর সবসময়ের ক্ষেত্রে আমি বলি যে আপনার একটি শেয়ার একজন বেকার ভাই ও বোনের জন্য জীবন বদলে যাওয়ার কারণ হতে পারে। একটি শেয়ার মানে একটি ভালো কাজ, আর এই ভালো কাজটির একজন গর্বিত অংশীদার হয়ে ইনশাল্লাহ আপনিও একটি সুন্দর পথে যাত্রা করুন। আর আমি বরাবরের মতো বলছি যে আমরা প্রত্যেকেই যদি একটু করে হেল্প করি, অর্থাৎ লাইভ ক্লাসগুলো যদি শেয়ার করি, তাহলে আমাদের উপস্থিতি আরও অনেক বেশি বাড়বে। কারণ এই ধারাবাহিকটি অনেক অনেক দীর্ঘ একটি ধারাবাহিক, সেখানে কয়েকশো শতাধিক ক্লাসও এই ধারাবাহিকটিতে হতে পারে। তাহলে এই পরিমাণ ক্লাস যদি আমরা কন্টিনিউ করতে চাই, তাহলে আমাদের উপস্থিতি আরও অনেক গুণ বাড়তে হবে। তার মানে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের উচিত যে লাইভ ক্লাসগুলো শেয়ার করে দিয়ে উপস্থিতি বৃদ্ধি করা। ওকে, ইতিমধ্যে অনেকেই শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 20+ শেয়ার হয়ে গিয়েছে। আমরা আশা করব খুব দ্রুতই আমাদের 100+ শেয়ার হয়ে যাবে। 100+ শেয়ার হওয়া মাত্রই আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। ওকে, ফাঁকে আমি একটু যারা নতুন যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই পেজ থেকে মোট 5টি ব্যাচ চলমান আছে এবং এই 5টি ব্যাচের 3টি ব্যাচ হচ্ছে ইংলিশের উপর এবং 2টি ব্যাচ হচ্ছে আমাদের গণিতের উপর। ইংলিশের 3টি ব্যাচে আমরা ইংলিশ টিউটর বইকে সামনে রেখে কন্টিনিউ করতেছি। এর মাঝে আজকে যে পর্বটি এই মুহূর্তে দেখছেন এটি হচ্ছে আমাদের এমসিকিউ পাওয়ার প্লে, অর্থাৎ এখানে শুধু আমরা এমসিকিউ বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। এবং আমাদের আরও একটি কোর্স হচ্ছে বেসিক টু অ্যাডভান্সড গ্রামার, সেখানে আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক আমরা চুলচেরা বিশ্লেষণ করব, অর্থাৎ বেসিক থেকে যাতে অ্যাডভান্স লেভেলটা আমাদের ক্লিয়ার হয় সেই ধারাবাহিকটির উদ্দেশ্য মূলত সেটি। ওকে, আর আমাদের বিসিএস ইংলিশের আরও একটি ধারাবাহিক রয়েছে, সেটিও আমরা বিসিএস সিলেবাসকে সামনে রেখে কন্টিনিউ করছি। ওকে, খুব দ্রুত একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দিন, আমাদের 100 শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাসটি শুরু করে দেব। ওকে, ইতিমধ্যে প্রায় 40-র কাছাকাছি লাইভ ক্লাস শেয়ার হয়ে গিয়েছে, খুব দ্রুত একটু শেয়ার করে দিন। আজকের ক্লাসটিও আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্লিজ। ওকে, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দিন। আপনারা যত দ্রুত শেয়ার করে দেবেন আমাদের ক্লাসটি আমরা তত দ্রুতই শুরু করতে পারবো, প্লিজ।
প্রত্যেকে অন্তত একটা করে শেয়ার করে দিন, খুব দ্রুত শেয়ার করে ফেলুন, আমাদের সময় যাতে নষ্ট না হয়, কারণ আমাদের 100 শেয়ার হওয়া মাত্রই আমরা আজকের লাইভটি শুরু করব। প্লিজ আপনি চাইলে আমাদের গ্রুপগুলিতে শেয়ার করে দিতে পারেন, এতে করে অন্তত আমাদের গ্রুপ এরিয়াতেও অনেকে জেনে গেল, এবং প্রত্যেকে যারা যুক্ত হয়েছেন যার যার অবস্থান থেকে একটু তাদের ওয়ালে অথবা যদি আপনার কোনো ব্যক্তিগত গ্রুপ বা পেজ থাকে সেখানেও শেয়ার করে দিতে পারেন। ওকে, অনেকেই ইতিমধ্যে শেয়ার করেছেন। দেখুন, আমি শেয়ারটাকে কেন সিরিয়াসলি নিচ্ছি এই ব্যাপারটা আমি আবারও ব্যাখ্যা করছি। আপনারা হয়তো ব্যাপারটা নেগেটিভলি যদি নেন, কিছু করার থাকবে না। কারণ হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যদি না থাকে তাহলে এই ধারাবাহিকটি আমার প্রায় শতাধিক ক্লাস হবে। এই শতাধিক ক্লাস পর্যন্ত কিন্তু আপনারা অনেকেই উপস্থিত থাকতে পারবেন না। ফলাফল যাই হবে, দেখা যাচ্ছে যে এই কোর্সটি প্রাণবন্ত হয়ে উঠবে না। এই কারণে আমি বারবার বলছি যে আপনারা লাইভ ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন। আর আপনারা যখন লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দেবেন তখন আমরা কিন্তু সময় নষ্ট করব না, আমরা সরাসরি ক্লাসটি শুরু করে দেব। ঠিক আছে, খুব দ্রুত শেয়ার করে দিন, আমাদের 100 শেয়ার হওয়া মাত্রই আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দেব। ওকে, খুব দ্রুত, আমাদের অলরেডি অনেকগুলো শেয়ার হয়ে গেছে, খুব দ্রুত একটু শেয়ার করে দিন, আমরা সরাসরি লাইভ ক্লাসটি শুরু করে দেব। আর আমার বরাবরের মতো কথা হচ্ছে যে আমরা অনেকগুলো ব্যাচ একসাথে শুরু করতেছি, এক্ষেত্রে আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তাদের একটু হেল্প করতে হবে, কারণ একটি ভালো কাজ কখনোই এককভাবে কন্টিনিউ করার সুযোগ থাকবে না। আর আমি চাই আমি বলার আগেই আপনারা দায়িত্বটুকু পালন করে ফেলুন, তাতে করে আমাদের মানে ক্লাসটি খুব দ্রুততর সময়ে আমরা শুরু করতে পারবো। প্লিজ। ওকে, আমাদের অনেকগুলো শেয়ার হয়ে গেছে, খুব দ্রুত 100 হতে খুব একটা বেশি বাকি নেই, খুব দ্রুত একটু শেয়ার করে দিন। ওকে, অনেকেই শেয়ার করেছেন, খুব দ্রুত শেয়ার করে দিন, আমাদের 100 শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাসটা শুরু করে দেব। হারি আপ। দেখুন, আমাদের কিন্তু বেশ একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, খুব দ্রুত একটু যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দিন। ওকে, আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি 24 নম্বর সমস্যাটি দিয়ে। 24 নম্বর সমস্যাটি আমরা শুরুতেই দেখব। এখানে বলা হচ্ছে এ কমপ্লেক্স সেন্টেন্স, একটি জটিল বাক্যের হ্যাজ রয়েছে, কি রয়েছে অথবা কি থাকে, একটি জটিল বাক্যের থাকে। দেখুন, ওয়ান প্রিন্সিপাল ক্লজ, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা আমাদের চিনতে হবে, তাই না? না হলে আমরা হিসাবটা বুঝতে পারবো না। তারপর বলা হচ্ছে যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং
ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, অর্থাৎ এক বা একাধিক আমাদের সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এটি ঠিক কিনা? তো এর জন্য আমরা ছোট্ট একটা কাজ করি, সেটি হচ্ছে এখানে আমি এই কয়েকটা বাক্য আমি একটু কপি করে নিচ্ছি, ঠিক আছে? দেখুন, অথবা আমরা ঠিক এই জায়গাতেই এই বাক্যগুলো আমরা একটু দেখব। সেখানে হচ্ছে এই বাক্যটার দিকে তাকান। এখানে প্রথমত আমি বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজটা আমাদের চিনতে হবে, রাইট? দেখেন, প্রিন্সিপাল ক্লজ চেনার আগে আমরা একটা জিনিসকে একটু চিনে নেব, যে আমাদের যখন কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে, দ্যাট মিনস যে এখানে মিনিমাম দুটি ক্লজ থাকে, সেটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এবং সেক্ষেত্রে একটি ক্লজ মার্কার থাকে। যেমন এখানে ওয়েদার আছে। এখন এরকম বেশ অনেকগুলো ক্লজ মার্কার থাকতে পারে, যেমন ওয়েন থাকতে পারে, ওয়াইল থাকতে পারে, এস থাকতে পারে, হু থাকতে পারে, হুম থাকতে পারে, দ্যাট, ইফ, আনলেস, অর্থাৎ এই ধরনের অনেকগুলো ক্লজ মার্কার, এর যে কোনো একটা ক্লজ মার্কার আমাদের থাকতে পারে, রাইট? এবার আসেন, আমাদের এই ক্লজ মার্কারের সাথে আমাদের একটি ক্লজ সবসময় থাকবে। ভালো করে খেয়াল করেন, ক্লজ মার্কারের সাথে একটা ক্লজ সবসময় থাকবে। এই যে ক্লজ মার্কার যুক্ত যে ক্লজটা থাকবে, এই ক্লজটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কি? সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? অর্থাৎ আমাদের পরাধীন ক্লজ, পরাধীন বাক্যাংশ। এখন একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আর এই ক্লজ মার্কার ব্যতীত যেটা থাকবে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এখন এই জিনিসটা কি, এটা একটু আমাদের ক্লিয়ার করা দরকার, যে প্রিন্সিপাল ক্লজ কি, আসলে সাবঅর্ডিনেট ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে যে ক্লজটি অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই নিজেই পূর্ণ অর্থ প্রদান করতে পারে। আমি চেনার উপায়টা আগে বলি, তাহলে ব্যাপারটা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। যে এই ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটার সাথে কোনো ক্লজ মার্কার যুক্ত থাকবে না সেটি হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ শব্দটা থেকেই বুঝতে পারছে যে এটি একটি মূল ক্লজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ। প্রধান বাক্যাংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে নিজে সম্পূর্ণ অর্থটাই প্রকাশ করতে পারে। যেমন আই ডোন্ট নো, আমি জানি না। আমি যদি কোনো কথা প্রসঙ্গে বলি যে আমি জানি না, তার মানে কিন্তু এখানে আপনার কোনো ডাউট থাকবে না, যে আপনি একটা বিষয়ে রেসপন্স করে দিলেন আমি জানি না। এখন দেখেন, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা এটা তো চিনতে পারবেন, সমস্যা নেই, আমি শুধু ডেফিনেশনটা নিয়ে বলছি। সাবঅর্ডিনেট ক্লজটা এটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন ওয়েদার হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ কিনা। দেখুন তো, সে নির্দোষ কিনা এইটুকু বললে কিন্তু আপনার মনের ভাবটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাচ্ছে না, কারণ আপনার প্রশ্ন তৈরি হতে পারে সে নির্দোষ কিনা, তার মানে কি বিষয়ে বলা হচ্ছে সে নির্দোষ কিনা, তার মানে কি এটি হচ্ছে আমার পরাধীন ক্লজ। এখন আমাদের কথা হচ্ছে আমরা ডেফিনেশন বুঝতে পারি অথবা না পারি সেটি গুরুত্বপূর্ণ না, আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে চিনতে পারাটা, যে আমাদের ক্লজ মার্কার যুক্ত যে অংশটা থাকবে সেটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ অথবা আমাদের পরাধীন ক্লজ যেটা বলি। আর ক্লজ কনসেপ্টটা কি, যে সেন্টেন্সে মানে ধরুন এখানে হি ইজ ইনোসেন্ট, এখানে সরি ফন্ট বড় করা যাবে না, এখানে খেয়াল করেন হি ইজ ইনোসেন্ট, আমাদের একটা বাক্যাংশ হওয়ার একটা ক্লজ হওয়ার মিনিমাম যোগ্যতা হচ্ছে আমাদের সেখানে একটা মিনিমাম সাবজেক্ট থাকবে, তারপরে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কে একটা বাক্যাংশ। এখন তাহলে এই যে এই বাক্যের আমার এটি সাবজেক্ট এবং ডোন্ট নো হচ্ছে আমার ভার্ব, তার মানে কি টেন্স অনুসারে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, টেন্স অনুসারে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে এবং এটা যদি দুই জোড়া থাকে, যেমন এই সাবজেক্ট প্লাস ভার্ব এদিকে সাবজেক্ট প্লাস ভার্ব, তখন এই ক্লজ মার্কার দিয়ে যখন এই এক জোড়া সাবজেক্ট প্লাস ভার্ব
আরেক জোড়া সাবজেক্ট প্লাস ভার্বের সাথে যুক্ত হবে, তখন এই বাক্যটাকেই আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর এক একটা অংশকে তখন আমরা বাক্যাংশ বলবো বা ক্লজ বলবো। কথাটা ক্লিয়ার? যেমন আমরা পরে আরেকটা বাক্য মানে আমরা সেন্টেন্স দেখব। দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সেহেতু সে ক্লাসে যুক্ত হতে পারেনি। তাহলে আমাকে একটু আপনাদেরকে জানাতে হবে এই জায়গাতে পরাধীন বাক্য মানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এটা আপনারা জানাবেন। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা হবে। হারে আপ। এজ হি ইল, গুড। কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে ক্লজ মার্কার যুক্ত একটা বাক্যাংশ আছে, আর এই বাক্যাংশটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর যেটি এই বাকি যে অংশটা, এটি হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানেও আমরা টেন্স অনুসারে একজোড়া সাবজেক্ট প্লাস ভার্ব পাচ্ছি, এখানেও টেন্স অনুসারে একজোড়া সাবজেক্ট প্লাস ভার্ব পাচ্ছে। তার মানে এগুলো এক একটি আমার ক্লজ। এবার যদি আমরা পরের বাক্যটা দেখি, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, দ্যাট যাতে করে আই মে উইন এ প্রাইজ, যাতে করে আমি পুরস্কার লাভ করতে পারি, পুরস্কার জিততে পারি। এখন একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে আমাদের পরাধীন ক্লজটা হবে, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা, আর এটি হচ্ছে আমার মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আমার ধারণা আপনারা ইতিমধ্যে এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা মেইন ক্লজ। আমার ডেফিনেশনে এই কথাটাই বলা হচ্ছে, ওয়ান প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ সবসময় একটা থাকবে, এখানে একের অধিক থাকবে না। আর তারপর বলা হচ্ছে ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, এখানে হয়তো আমি যে উদাহরণগুলো দিয়েছি সেখানে একটা ছিল, তবে একের অধিকও আমাদের পরাধীন ক্লজ থাকতে পারে। তাহলে আমাদের এই নাম্বারটি সঠিক করতে হবে। এবার আমরা 25 নম্বর প্রশ্নটিতে চলে যাব। 25 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে? এখানে বলা আছে দ্য ম্যান হু ইজ রিপোর্টেড ইজ এ স্পাই, অর্থাৎ যে ব্যক্তিটির বিরুদ্ধে নালিশ করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে তিনি হচ্ছেন, সে হচ্ছে একজন কে? স্পাই। স্পাই কি বলেন? আমাদের স্পাই হচ্ছে যেটাকে আমরা বলি এখানে গুপ্তচর। তাহলে এখানে বলা হচ্ছে ইজ এ সেন্টেন্স, এটা কোন টাইপের সেন্টেন্স হবে? আমি আপনাদের আরেকটা ব্যাপারে একটু ক্লিয়ার করি। যখন রিলেটিভ প্রনাউন যুক্ত যে বাক্যগুলো আছে, একটা শর্টকাট আপনারা একটু মাথায় রাখতে পারেন। রিলেটিভ প্রনাউন যুক্ত এই শর্টকাটটা দিয়ে আপনি অনেক কিছুই পাবেন। রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্যগুলো প্রনাউন দ্বারা একাধিক ক্লজ যদি যুক্ত হয় তাহলে সেটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। সেটি কি হবে? আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটি একটু ভালো করে মাথায় রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে শর্টকাট অনুসারে আমরা বলতে পারতেছি যে এই শর্টকাটে আমাদের যে রিলেটিভ প্রনাউন দ্বারা যখন আমাদের একাধিক বাক্যাংশ যুক্ত হবে সেটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে দ্য ম্যান হু ইজ রিপোর্টেড ইজ এ স্পাই, তার মানে আমাদেরকে রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত হওয়ায় আমাদের এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? ওকে, 26 নম্বরে আমরা চলে যাচ্ছি। 26 নাম্বার, দ্য সেন্টেন্স এভরিওয়ান হু কেম টু দ্য পিকনিক ব্রট হিজ অর হার ওন ফুড। এখানে বলা হচ্ছে যারা যারা পিকনিকে এসেছিল তারা প্রত্যেকেই ব্রট নিয়ে এসেছিল হিজ অর হার ওন ফুড, অর্থাৎ তারা প্রত্যেকেই নিজের নিজের খাবার বা যার যার খাবার নিয়ে এসেছিল। তার মানে পুরো বাক্যটার অর্থগুলো আমি যেগুলো বলে যাচ্ছি এগুলো কিন্তু আপনার উচিত হবে বইয়ের ফাঁকে ফাঁকে লিখে নেওয়া, যে এখানে পিকনিকে যারা এসেছিল তারা প্রত্যেকেই যার যার খাবার নিয়ে এসেছিল। এখন এখানে রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত হওয়ায়
আমাদের এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটি কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কথা বলতেছি, আলটিমেট এটি স্বাভাবিক যে এখানে আমাদের যেটি জিজ্ঞেস করি উত্তর কমপ্লেক্স চলে আসবে। এই ক্ষেত্রে আপনারা একটু ভালো করে মাথায় রাখবেন যে কোন টাইপের বাক্যগুলো কমপ্লেক্স হবে, আমি সেগুলো নিয়ে কিন্তু ব্যাখ্যা দিচ্ছি। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে একইভাবে 27 নম্বর প্রশ্নটি দেখেন। আই সো দ্যাট দ্য বয় ওয়াজ প্লেইং, মানে আমি দেখলাম যে বালকটি খেলতেছিল, আমি দেখেছিলাম যে বালকটি খেলতেছিল। এই যে দ্যাট সো দ্যাট দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয়, অর্থাৎ যখন দুটো বাক্যাংশ যুক্ত হবে, তখন মনে রাখবেন যে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। টেন্স অনুসারে এখানে একজোড়া সাবজেক্ট প্লাস ভার্ব আছে, টেন্স অনুসারে এখানেও একজোড়া সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তার মানে এবার দুটোকে যদি দ্যাট এবং সো দ্যাট দ্বারা যুক্ত হয়, যেমন এর আগে দেখলাম ওয়েদার, তাই না, ওয়েদার, এদের দ্বারা যদি যুক্ত হয় তাহলে আমাদের সেটি হয়ে যাবে কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে স্বাভাবিকভাবে এটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? ওকে, এবার আমরা একটু পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, 28 নম্বর। এবার 28 নম্বরটা আপনারা একটু কমেন্টে জানাবেন 28 নম্বরে আমাদের সঠিক উত্তরটা কি হবে। এখন দেখেন এটি কমপ্লেক্স হবে, এটা কিন্তু আমিও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, কিন্তু লজিকটা কি সেটা আমাদের একটু দেখতে হবে। প্রথমত বলা হচ্ছে দেয়ার ইজ নো মিনিং, অর্থাৎ এখানে কোনোই অর্থ নেই। কি অর্থ নেই? ইজ হোয়াট ইউ সে, অর্থাৎ তুমি যা বলো তার কোনো নির্দিষ্ট অর্থ নেই। কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন ভালো করে যদি খেয়াল করে দেখেন, টেন্স অনুসারে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, হোয়াট ইউ সে এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তার মানে কি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এভাবে শর্টকাটে আপনারা জাজ করবেন, তাহলেই পাবেন ইনশাআল্লাহ। এখন পরের বাক্যটা দেখেন, অলদো যদিও, হি ইজ রিচ যদিও সে ধনী, তবু হি ইজ অ্যান অনেস্ট ম্যান। কেন এমনটা একটা বাক্য দাঁড় করানো হলো? এটা বিপরীত, অলদো দ্বারা দো অলদো, মনে রাখবেন দো অলদো দ্বারা আমরা মূলত বিপরীতমুখী আইডিয়াকে যুক্ত করে থাকি, কি অপোজিট আইডিয়াকে যুক্ত করে থাকি। কিভাবে? যেমন সে যেহেতু ধনী, তার মানে তার অসৎ হওয়ার একটা সম্ভাবনা ছিল। এটা হচ্ছে পৃথিবীর গতি প্রকৃতি অনুসারে বলছে, ধনী হলেই যে অসৎ হবে ব্যাপারটা এমন না। অর্থাৎ এখানে এটা দ্বারা এই বাক্যের মেসেজটা এটাই বলছে ধনীরা অসৎ হয়। কিন্তু এখানে কি বলছে, যদিও সে ধনী তবু সে একজন সৎ মানুষ। তার মানে হচ্ছে ভালো করে যদি খেয়াল করে দেখেন যে এইটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে টেন্স অনুসারে আমার একটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানেও টেন্স অনুসারে আমার একটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে স্বাভাবিকভাবে যখন টেন্স অনুসারে দুটো সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে এবং তাদেরকে যদি অলদো যদি যুক্ত করে, আমি আবারও বলছি, তাদের যদি অলদো যুক্ত করে তাহলে সেটি কমপ্লেক্স হবে। আপনারা এইভাবে ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এবার আমাদের 30 নম্বর প্রশ্নটি দেখুন। 30 নম্বর, ওয়েন আই ওয়াজ ইটিং যখন আমি খাচ্ছিলাম, তখন হি কেম সে এসেছিল। দেখেন এই ওয়েন দ্বারা যখন দুটো বাক্যাংশ যুক্ত হবে, তখন এটা দ্বারা কিন্তু আমাদের বাংলা অর্থ দিবে যখন তখন। তাহলে আপনার এটা বাংলা অনুবাদ করতে সুবিধা হবে। যেমন এখানে তাহলে বাংলা অনুবাদটা হচ্ছে, যখন আমি খাচ্ছিলাম তখন সে এসেছিল।
ঠিক আছে, তার মানে কি এটা বাংলা অর্থ হচ্ছে। তাহলে ওয়েন শুধু না, আমাদের ওয়াইলের ক্ষেত্রেও এই ব্যাপারটা, যে ওয়াইলযুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা যখন তখন অর্থে এদেরকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবং মাঝে মধ্যে আমরা অ্যাজকেও ব্যবহার করে থাকি, যখন ওদিকে যাচ্ছে না। এখন দেখেন তাহলে এই জায়গা অনুসারে যখন ওয়েন দ্বারা দুটো টেন্স অনুসারে দুটো সাবজেক্ট প্লাস ভার্বকে আপনি যুক্ত করবেন, এখানে দুটোই সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তখন সেটি ওয়েন ওয়াইল অ্যাজ, দেখেন ওয়েন ওয়াইল অ্যাজ, বিফোর আফটার, অ্যাজ, এদের দ্বারা যখন আমরা দুটো বা এক দুই জোড়া সাবজেক্ট প্লাস ভার্ব টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত করব, তখন এরা হয়ে যাবে মূলত আমার কমপ্লেক্স সেন্টেন্স। সঙ্গত কারণে দ্যাটস ওয়াই আমাদের উত্তর হবে সি নাম্বার। এবার আসুন আমরা 31 নম্বর প্রশ্নটাতে চলে যাচ্ছি। 31 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, অর্থাৎ পড়াশোনা করলে তুমি শিখবে, এটা হচ্ছে বাংলা অর্থ। এখানে আমি আরেকটা বিষয় বলি, ইফযুক্ত বাক্যের এখানে দুটো অর্থ আপনি করতে পারেন, দুভাবে আমরা অর্থ করি। একটা হচ্ছে যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি শিখবে, কি শিখবে। এখানে দেখেন আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে বাংলাটা হচ্ছে এরকম, যদি তাহলে, তাই কিনা। আরেকটা হচ্ছে এটা কমপ্লেক্স না করে সিম্পল অর্থে আমরা বাংলা করতে পারি, যে পড়াশোনা করলে তুমি শিখবে। অর্থাৎ এই যদি পড়াশোনা করো, এটার তাহলে এর পরিবর্তে পড়াশোনা করলে, ঠিক আছে, এটা আপনি লিখতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটা শর্টকাট দিচ্ছি। ওকে, একটু আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক। ওকে, দেখুন আমাদের যদি ইফযুক্ত যে কন্ডিশনাল আছে, ভালো করে খেয়াল করুন, ইফযুক্ত যে কন্ডিশনাল আছে এরা কমপ্লেক্স সেন্টেন্স। ইফযুক্ত যত বাক্য এরা হচ্ছে কে আমার কমপ্লেক্স সেন্টেন্স, এটা মনে রাখবেন। তারপর পাশাপাশি আমাদের আনলেস যুক্ত যে বাক্যগুলো, কি অনুসারে আনলেস যুক্ত বাক্যগুলো আমাদের কমপ্লেক্স, ভালো করে খেয়াল করেন। এবং আমরা যদি অ্যাজ, ইফ, অ্যাজ দো, এগুলো তো সবকটাই কে, এরাও হচ্ছে কমপ্লেক্স। দেখেন আমি কেন সবকটাই লিখলাম এখানে, এর কারণটা হচ্ছে আমাদের এরা প্রত্যেকেই আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ দেয়। কি দেয়? প্রত্যেকেই এরা কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ দেয়, ভালো করে খেয়াল করেন, কন্ডিশনাল অর্থ দেয়। ঠিক আছে, এই কারণে এটা একটু ভালো করে শর্টকাটটা মাথায় রাখবেন। এক হচ্ছে ইফযুক্ত বাক্যগুলো কমপ্লেক্স, আমাদের আনলেস যুক্ত বাক্যগুলো কমপ্লেক্স, একইভাবে আমাদের অ্যাজ ইফ, অ্যাজ দো বাক্যগুলো কি আমাদের কমপ্লেক্স। এই শর্টকাটটা আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা পরের বাক্যটাতে যাচ্ছি।
পরের বাক্যটা হচ্ছে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। আমাদের এখানে আরেকটা শর্টকাট আমরা একটু জেনে নেই, এগুলো মাথায় রাখতে হবে। শর্টকাট হচ্ছে আমাদের টিল আনটিল, এখানে টিল আনটিলের ব্যাপারে দেখেন, টিলের বানানটা আমার ডাবল এল হবে আর আনটিলের বানানটা সিঙ্গেল হবে, তাই কিনা? ভালো করে খেয়াল করেন, এখানে টিল আনটিলের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে টিল আনটিল যুক্ত বাক্যগুলো কমপ্লেক্স হয়ে থাকে। তাহলে টিল আনটিল যুক্ত বাক্যগুলো কি হয়ে থাকে? কমপ্লেক্স হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে টিল আনটিল কখন ব্যবহার করি? যে যতক্ষণ না পর্যন্ত অর্থে আমরা টিল আনটিলটা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সতর্কতা হচ্ছে যে আমরা যদি কোনো বাক্যে মানে টিল ব্যবহার করি, তাই কিনা, তাহলে এরপর আমরা নেগেটিভ বাক্যাংশ ব্যবহার করতে পারি। কিন্তু যদি আনটিল ব্যবহার করি, যেমন আমি যদি এই বাক্যটাকেই নিই, এখানে বলা হচ্ছে ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করা, আনটিল আই কাম ব্যাক। আমি কিন্তু এটা লিখতে পারবো না আই ডু নট কাম ব্যাক, কারণ এটা লেখা যাবে না। এটা কেন লিখতে পারবো না? এর কারণটা হচ্ছে আনটিল মানেই হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। এখানে এটি হচ্ছে নেগেটিভ সেন্স। এটি কি আমাদের নেগেটিভ সেন্স? যেহেতু নেগেটিভ সেন্স, সো পুনরায় এদের পর নেগেটিভ বসানো যাবে না, ঠিক আছে? তবে আমরা যদি এখানে আনটিল ব্যবহার না করে আমরা যদি টিল ব্যবহার করতাম, কি ব্যবহার করতাম? টিল ব্যবহার করতাম, যে টিল অর্থাৎ আমি না আসা পর্যন্ত, দেখেন ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক, আমি না ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তো এখানে আরেকটা ব্যাপারে আমি একটু বলি, যে যদি টিল আনটিল যুক্ত, আমি সিকোয়েন্স অফ টেন্সের একটা আইডিয়া এখানে দিচ্ছি। সিকোয়েন্স অফ টেন্সেস, এটা একটু ভালো করে মাথায় রাখেন। সিকোয়েন্স অফ টেন্সেসের আইডিয়াটা একটু ভালো করে মাথায় রাখুন, ঠিক আছে? এখানে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে যদি আমার প্রথম বাক্যাংশ, যেমন ওয়েট হেয়ার, এটি যদি আমার প্রেজেন্ট টেন্স হয়, কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমাদের টিল অথবা আনটিলের ক্ষেত্রে আমাদের এটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ভালো করে খেয়াল করেন, এটি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই কিনা? এবং এটিও কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট। যদিও আমাদের সিকোয়েন্স অফ টেন্সেসে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, তারপরেও আপনারা যখন যেটা পড়বেন সেটা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আমি একটানা অনেক লম্বা সময় কথা বললাম, তাহলে এখানে 32 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? কমপ্লেক্স হবে। এবার আমাকে একটু বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। আরে খুব দ্রুত একটু কমেন্ট করুন, বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমি আরেকটি ব্যাপারে একটু বলি। আমাদের যে লাইভ ক্লাসগুলো চলছে, বিশেষ করে আমি যদি পাওয়ার প্লে বলি, আজকে দ্বিতীয় পর্ব, আমরা ডে 2। আপনারা কি মনে করেন যে এই ধারাবাহিক সিরিজটি আপনাদের জন্য কতটা জরুরি, বা এই সিরিজটি থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন? এখন এই ব্যাপারটা আমি যদি প্রশ্ন করি যে আপনি কি মনে করেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ? মানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি বলি মোস্ট নাকি মোর নাকি জাস্ট হচ্ছে গুড, মানে এটাকে আপনি কিভাবে দেখবেন যে এই সিরিজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাকি
এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ নাকি মাছ? দেখুন, আমি মনে করি, আমি দীর্ঘ 11 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি যে এটি অবশ্যই আপনাদের জন্য সুপারলেটিভ হবে, যে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই কিনা? এখন এরকম গুরুত্বপূর্ণ একটা সিরিজ আমরা কন্টিনিউ করব। সেক্ষেত্রে আমার 100 জন শিক্ষার্থী লাগবে, 100 জন স্টুডেন্টসকে আমাকে হেল্প করতে হবে। সেটা হচ্ছে আমি প্রথম 3 মিনিটে, দেখেন, প্রথম 3 মিনিটে আমি চাইব যে 100টা শেয়ার হোক। আজকে কিন্তু আমি 8 মিনিট সময় নষ্ট করেছি এগুলো বলে বলে, কথাটা বুঝতে পারছেন? আপনারা 100 জন শিক্ষার্থী নিজেরা রেডি থাকেন। কেন আমি বলি, এত বিশাল একটা সিরিজ আমি এতটা সময় দিব, আমার সময়ের অনেক গুরুত্বপূর্ণ, মানে এটা তো অবশ্যই আমি একটা গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি এবং আপনাদের সাজিয়ে সাজিয়ে পড়াচ্ছি। এখানে 100 স্টুডেন্টস, আপনারা রেডি থাকবেন যে ক্লাসে ঢোকা মাত্রই 100টা শেয়ার করে দেবেন। কারণ আমি যদি প্রতিদিন এগুলো বলতে চাই তাহলে সমস্যা। আবার যদি শেয়ারের কথা না বলে আপনারা শেয়ার না করেন, তাহলে 2 দিন পর 10 জন 20 জন উপস্থিত থাকবে, তখন তো আসলে ক্লাস ভালো লাগবে না, তখন আপনাদেরও ভালো লাগবে না। তো তার মানে ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনাদের ভালোর জন্য এবং আমার ক্লাসটি প্রাণবন্ত হোক আমার ভালোর জন্য, আর আমাদের দুই পক্ষকে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই বিষয়টা একটু সিরিয়াসলি নেবেন। এটা আমি আপনাদেরকে নোটিস করতেছি, হয়তো আরও কয়েকটা ক্লাস আপনাদের বলতে হবে, কিন্তু আপনারা অভ্যস্ত হয়ে গেলে ব্যাপারটা আমি এমন চাই, আমি ক্লাসে ঢুকলাম, 100 শেয়ার হয়ে গেল 1-1.5-2 মিনিটে, আমি ক্লাস শুরু করে দিলাম। তার মানে প্রত্যেকটা জায়গায় আমি আমার সময়টাকে কাজে লাগালাম। অনেকটা টাইটানিক মুভির মতো, এভরি সেকেন্ডকে শ্রদ্ধা, প্রত্যেকটা সেকেন্ড আমি কাজে লাগানোর সুযোগ পেলাম। এক্ষেত্রে আপনারা একটু মানসিকভাবে প্রস্তুতি নেবেন, যাতে যার যার অবস্থান থেকে আপনারা 100 শেয়ার তো খুব একটা বেশি না, খুব দ্রুতই দিয়ে ফেলা যায়, তাই না? ওকে, এবার আমরা এখানে 33 নম্বর প্রশ্নটা দেখব। 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 33 নম্বর প্রশ্ন, when I was reading, ওই যে আমি বলেছিলাম যে when while যুক্ত বাক্যগুলো আমার কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এটি নিয়ে আর কথা বলার দরকার নেই। আমি বলেছিলাম if যুক্ত বাক্যগুলো কি হবে? কন্ডিশনাল সেন্টেন্স হবে। তাহলে if যুক্ত বাক্যগুলো কন্ডিশনাল হলে তাহলে এটিও আমার কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এটিও আমার কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখেন, এই যে আমাদের যে হোয়াট এভার, হোয়েন এভার, হাউ এভার, এরা যদি থাকে, এদের দ্বারাও যদি দেখেন, আমি বলছি এটা তখনই যখন এদের দ্বারা যদি আমার দুটি বাক্যাংশ যুক্ত হয়। কি হয়? দুটি বাক্যাংশ যুক্ত হয়। তাহলে আমাদের কি করতে হবে? দুটো বাক্যাংশ যুক্ত হলে তাহলে আমাদের সেটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এটি আমার একটি কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট এভার ইউ লাইক, ডু, করো। কীরকম করো? হোয়াট এভার ইউ লাইক, তুমি যেমনটা পছন্দ করো তাই করো। দেখুন বাংলার অর্থটা কি দাঁড়াচ্ছে? ডু হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তোমার যা পছন্দ হয় তাই করো। ঠিক আছে? তাহলে এই হোয়াট এভার, ওয়েন এভার, হাউ এভার যাই বলেন না কেন, যদি দুটি বাক্যাংশ যুক্ত হয়, তাহলে বাক্যাংশ যুক্ত হওয়াটাই এখানে মেইন শর্ত। তাহলে সেটি আমার কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবার 36 নম্বরটা দেখেন, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। এটা বাংলা অর্থটা, এটা একটা প্রবাদ বাক্য যে কপালের লিখন যায় না খণ্ডন। এখন দেখেন এখানে কিন্তু আমার এই একটা বাক্যাংশ, তাই কিনা? আরেকটা হচ্ছে ক্যান নট বি ব্লটেড, এটা হচ্ছে আরেকটা বাক্যাংশ। কথা বুঝতে পারছেন? এখানে লট হচ্ছে ভাগ্য, যদিও এটা প্রবাদ বাক্য, আলাদাভাবে অর্থ দরকার নেই, তাই কিনা? এখানে ব্লট হচ্ছে দোষ বা কলঙ্ক, মানে বোঝা যাচ্ছে যেখানেই মানে এখানে লটারি আছে সেখানেই কি কলঙ্ক থাকতে পারে না, ব্যাপারটা এরকমই আর কি।
কিন্তু এটার আমাদের প্রবাদটা চলে আসছে যে কপালের লিখন যায় না খণ্ডন, না যায় খণ্ডন। যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে দুটি বাক্যাংশ রয়েছে, হোয়াট দ্বারা যুক্ত। এখানে দেখেন, হোয়াট ইজ লটেড ক্যান নট বি প্লটেড। তাহলে এইটা অনেক সময় আমাদের রিলেটিভ প্রোনাউন অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত হলে এই জটিলতাটা দেখা দেয়। এখানে হোয়াট ইজ লটেড এটা হচ্ছে একটা বাক্যাংশ, আর এই টোটালটাই সাবজেক্ট হিসেবে আমাদের এটা হচ্ছে আরেকটা বাক্যাংশ, ক্যান নট বি প্লটেড। ক্লিয়ার? তাহলে সেই জায়গা থেকে এটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসুন 37 নম্বর, যে এখানে বলা হচ্ছে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স 37 নম্বরে। এবার কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইতেই পারি যে 37 নম্বরটা বলুন কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। হারি আপ, এবার কমেন্টে জানিয়ে দিন যে এখানে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। গুড। এখানে কিন্তু চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন যে এই যে কন্ডিশনাল সেন্টেন্স যেটা আছে এটাই হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। এর জন্য কিন্তু আলাদা কোনো প্রস্তুতির দরকার হয় না। বাট এখানে এই যে অর দ্বারা যুক্ত হওয়া বাক্যাংশগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এ নিয়ে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। এখন দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন পরের বাক্যটা যে দেয়ার ইজ নাথিং নবলার দেন লাভ। ঠিক আছে, এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এটা কোন ধরনের সেন্টেন্স। ঠিক আছে, যে এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নাথিং নবলার, অর্থাৎ এখানে কোনো মহানুভবতা নেই, কোনো মহান কিছু নেই দেন লাভ, ভালোবাসার চাইতে। ঠিক আছে, তার মানে ভালোবাসার চাইতে বড় কিছু নেই। তাহলে এখানে দেন দ্বারা যুক্ত হয়েছে, ভালো করে খেয়াল করেন এখানে দেন দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হয়েছে, বাক্যাংশটা শর্ট হয় আমরা অনেকেই বুঝতে ভুল করি। এই কারণে জাস্ট বাক্যটা খেয়াল করেন, দেয়ার ইজ নাথিং লভলার দেন লাভ, তার মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে পরের বাক্যটাও যদি আপনি দেখেন, আই নো হু হি ইজ, এটিও কমপ্লেক্স সেন্টেন্স। আমি শর্টকাটে আগেই বলেছিলাম যে রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত দুটো বাক্যাংশ কমপ্লেক্স সেন্টেন্স। এখন রিলেটিভ প্রনাউনের ভিতর আমাদের কিন্তু কে আছে, আমাদের কিন্তু দ্যাটও একটা রিলেটিভ প্রনাউন, রাইট? তাহলে দ্যাট যদি রিলেটিভ প্রনাউন হয় তাহলে দ্যাট দ্বারা যুক্ত এই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, তাহলে তো এই বাক্যাংশটাও এটিও আমাদের কে কমপ্লেক্স সেন্টেন্স। এটা অবশ্যই অনেক বুঝতে পারেন না, এখানে দুটো বাক্যাংশ অনেকের বুঝতে সমস্যা হয়। সেটি হচ্ছে দেখেন অল গ্লিটার্স, কি অল গ্লিটার্স, কথাটা ক্লিয়ার? মানে সব কিছু চিকচিক করে। এখন পাশাপাশি খেয়াল করে দেখেন এখানে আমি যদি বলি অল ইজ নট গোল্ড, অর্থাৎ সব কিছুই সোনা নয়, তার মানে সব কিছুই চকচক করে, সব কিছুই সোনা নয়। এটা হচ্ছে দুটি বাক্য, এই দুটো বাক্য যুক্ত হয়েছে অল দ্যাট গ্লিটার্স, অর্থাৎ এই যে অল দ্যাট, তাই কিনা? এখানে আমাদের কি হয়েছে, এখানে এই যে অলের পরিবর্তে আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি। তাহলে এই যেহেতু উপরে অল আছে এটাতেও অল আছে, তাহলে দ্যাট ব্যবহার করার পর এটাকে নিয়ে আমরা বসিয়েছি ঠিক অলের পরে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তার মানে যে সকল চকচক করলেই সোনা হয় না। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা দেখব পরের প্রশ্নটি। আমাদের কিছু প্রশ্ন একটু দ্রুত পাস করতে হবে কারণ আমরা তো অনেকগুলো প্রশ্নই করব। আমি এর আগেই বলেছিলাম দো অল দো দ্বারা যুক্ত
দুটো বাক্যাংশ হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। এই যে টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ভার্ব, টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আমরা এটা দেখব ওই রিলেটিভ প্রনাউন যুক্ত দুটি বাক্যাংশ আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে রিলেটিভ প্রনাউন যখন আপনার পড়া শেষ হবে তখন এগুলো নর্মালি আপনারা ধরতে পারবেন। ইউ শুড অ্যাপোলোজাইজ ফর হোয়াট ইউ হ্যাভ ডান, অর্থাৎ তার ক্ষমা চাওয়া উচিত সে যা করেছিল। তাহলে দেখেন এখানে হোয়াট ইউ হ্যাভ ডান, সে যা করেছিল। তাহলে হোয়াট দ্বারা যুক্ত যেহেতু হয়েছে, স্বাভাবিকভাবে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা কি কমপ্লেক্স দুটো বাক্যাংশ যুক্ত করি। তাহলে এটি হচ্ছে আমার একটি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এবার 44 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দ্য গার্ল হু সেট নেক্সট টু মি, অর্থাৎ যে মেয়েটি আমার পাশে বসছিল সে হচ্ছে আর্কিটেক্ট। তাহলে এই যে হু রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এটি কমপ্লেক্স সেন্টেন্স। ইফ দ্বারা শুরু হওয়া বাক্যটি হচ্ছে আমার কি কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে এটিও কমপ্লেক্স। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ফাইট টিল ইউ ডাই, অর্থাৎ যুদ্ধ করে যতক্ষণ পর্যন্ত না মরো। তাহলে টিল দ্বারা যুক্ত হওয়া দুটি বাক্যাংশ আমি কিন্তু এর আগেই বলেছি, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। দো, অলদো, বিকজ, সিন্স, অ্যাজ। দো, অলদো, বিকজ, সিন, অ্যাজ এরা কোন ধরনের বাক্যে ব্যবহার করা হয়? তাহলে দো, অলদো আমরা পড়েছি, এখন দেখব বিকজ, সিন্স, অ্যাজ এরা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এবার যদি আমি পরের প্রশ্নটাতে যাই, এটা আপনাদের কাজ। হ্যাঁ, এটি একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন এর সঠিক উত্তর কি হবে। 48, হারিয়া। আপনারা যারা নিয়মিতভাবে এই কোর্সটিতে যুক্ত হতে চান, যারা মনে করেন এই ধরনের আরও কোর্স শুরু হোক, আরও সাপোর্ট শুরু হোক, তাদের বেশি কিছু না, মিনিমাম 100 শিক্ষার্থী আপনারা অ্যাক্টিভ থাকেন। যে 100 শিক্ষার্থী আমার ক্লাসে অ্যাটেন্ড করার সাথে সাথে 100 শেয়ার দিয়ে দিবে, তাহলে দেখবেন যে আপনারা ইনশাল্লাহ চলমান যে সাপোর্টগুলো এগুলো তো পাবেন, ভবিষ্যতে আরও সাপোর্ট আসবে। এই কারণে আসুন আমরা যার যার জায়গা থেকে একটু দায়িত্বশীল হই, তাতে করে আমাদের এই কোর্সের পাশাপাশি আমরা আরও নতুন নতুন সাপোর্ট আপনাদের দিতে পারবো। এখন এটা তো বাস্তবতা, ধরেন একটা সাপোর্ট আমি দিচ্ছি, এই সাপোর্টেই উপস্থিতি কম, তাহলে তো আমি চাইলেই আরও সাপোর্ট আপনাদের দেওয়ার সুযোগ নেই, অথবা আরও এক্সট্রা আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ নেই। সব কিছু ডিপেন্ড করতেছে আপনাদের একদল তরুণ, মানে তারুণ্য শক্তি দরকার, যারা আমার ক্লাসে ঢোকা মাত্রই আমার 100, 150, 2 বা 100 মতো শেয়ার দিয়ে দিবে। এই জিনিসটা আমি বারবার আপনাদের বলতেছি, আপনারা টিম রেডি হয়ে নেন, প্রয়োজনে আপনারা নিজেরা মেসেঞ্জার গ্রুপে থাকেন, যারা আসলে আমার সাথে কাজ করতে চান। ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট দেবো, আপনাদের হতাশ করব না। ঠিক আছে, ওকে, অনেকেই উত্তর করেছেন, এখানে উত্তর ডি নাম্বার দিয়েছেন। ঠিক আছে, এখানে আপনি পুরো বাক্যটাকে কিভাবে দেখবেন যে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কমপ্লেক্স সেন্টেন্স ভালো করে খেয়াল করেন, এখানে ডিরেক্টলি আমার এখানে উই ইট দ্যাট উই মে লিভ, তাই কিনা? সরাসরি এই বাক্যাংশটা আছে, যেখানে দ্যাট, সো, দ্যাট দ্বারা আমরা বলেছিলাম। তার মানে কি এটি হচ্ছে সরাসরি উত্তর, তাহলে আর আপনার দেখার দরকার নেই। কথাটা ক্লিয়ার? ওকে, এবার 49 নম্বরটা আমরা দেখব, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? এখানে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? এখন দেখেন আমি একটু বলি, সিম্পল সেন্টেন্সে ডেসপাইট, ইনস্পাইট যদি থাকে, এরা কিন্তু কখনোই আমার কি না কমপ্লেক্সও হবে না, কম্পাউন্ডও হবে না। হ্যাভিং, ভার্ব প্লাস মানে পারফেক্ট পার্টিসিপল, এটাও আমি কিন্তু সিম্পল সেন্টেন্সের আলোচনায় পড়িয়েছিলাম, তাই কিনা? এখানে ভালো করে খেয়াল করেন, হি ইজ পোর বাট অনেস্ট, দ্য ম্যান হু কেম হিয়ার দিস মর্নিং ইজ মাই ব্রাদার। ঠিক আছে, এখানে যদি ভালো করে খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমাদের একটা বাক্য রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত। কি দ্বারা প্রনাউন যুক্ত? রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত। তাহলে রিলেটিভ প্রনাউন দ্বারা যদি যুক্ত হয়, তাহলে আমরা সার্বিকভাবে বলতে পারি এটি কমপ্লেক্স সেন্টেন্স। এটি হচ্ছে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা যখন সঠিক উত্তর পেয়ে যাব, তখন আর অন্যগুলো নিয়ে আমাদের চিন্তার কিছু নেই।
ঠিক আছে। আর অ্যান্ড অর বার্ড দ্বারা যুক্ত বাক্য নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে। এখানে চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আবার আসছে। I wanted to see my ailing father and so I went home। বাক্য সঠিক ভুল সেটা পরের কথা। অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয় তাহলে এটা কম্পাউন্ড হবে, কারণ আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে যে জিনিসটা মাপকাঠি হচ্ছে যে অ্যান্ড অর বার্ড ইয়েট, তাই কিনা, এদের দ্বারা যুক্ত দুটি বাক্যাংশ হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তার মানে এটি নিয়ে আমরা সামনে আলোচনায় যুক্ত হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আই ওয়ান্ট হোম ইন অর্ডার ডেট, ইন অর্ডার ডেট আপনার কি মনে আছে যে আমি একটু আগে বলেছিলাম যে দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এদের দ্বারা যদি যুক্ত হয় দুটো বাক্যাংশ তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমি বাসায় গিয়েছিলাম এই উদ্দেশ্যে যে আমার অসুস্থ বাবাকে কে দেখতে, তাহলে এই জায়গায় এটি হচ্ছে আমাদের উত্তর। এখন সি নাম্বারটা আই ওয়ান্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম কেন, টু সি, এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ হলে চলবে না, আমাদের টেন্স অনুসারে একজোড়া সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। টেন্স অনুসারে একজোড়া, এখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে টেন্স অনুসারে আর আমাদের কোনো সাবজেক্ট প্লাস ভার্ব নেই। তার মানে কি সি নাম্বারটা বাদ। তার মানে এটি কোন ধরনের, এটি সিম্পল, এটি কি সিম্পল সেন্টেন্স। আমি যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে, তাই কিনা, এটি হয়ে যাচ্ছে আমার কমপ্লেক্স, কি হয়ে যাচ্ছে কমপ্লেক্স, তাহলে এটি হয়ে যাচ্ছে আমার সিম্পল, ঠিক আছে। এটি কি হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স হচ্ছে। তাহলে আই ওয়ান্ট সিং মাই এলিং ব্রাদার, তাহলে এখানে আমি যদি এই বাক্যটাকে বলি এটাও আমার কি হবে, সিম্পল হবে। তার মানে আমাদের প্রথমত দেখতে হবে যে এখানে নন ফাইনাইট ভার্ব হাজারটা থাক, ওটা আমার কোনো মানে বাক্যাংশ তৈরি করে না। তাহলে সঙ্গত কারণে তারা সবসময় আমার কি হবে, আমার এই জায়গাটা বিশেষ করে এরা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কথাটা ক্লিয়ার? ওকে। তাহলে আমরা 51 নম্বর প্রশ্নটা যদি দেখি, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, তার মানে বুঝতেই পারছেন কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কি বলেছি, আমাদের এটি কমপ্লেক্স হবে, এটি কি হবে, আমাদের কমপ্লেক্স হবে, ঠিক আছে। এবার আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন ডান লিখে দ্রুত কমেন্ট করুন, হারি আপ। আপনাদের কমেন্টটা আমি অনেক সিরিয়াসলি চাই, এর কারণটা হচ্ছে আপনারা কতটুকু বুঝতে পারলেন, যাতে করে আমি এটার একটা সামারি কমেন্ট থেকে বুঝতে পারি, ঠিক আছে। মাশাআল্লাহ, আপনারা কিন্তু আজকে রিয়্যাক্ট করা বন্ধ করেছেন, যারা কমেন্ট করতেছেন তারা কিন্তু চুপচাপ করে শুধু বসে আছেন। আপনাদের কি ক্লাস ভালো লাগতেছে না? যদি ভালো না লাগে তাহলে ইটস ওকে, ঠিক আছে, কিন্তু ক্লাস যদি ভালো লাগে তাহলে কিপটামি করেন কেন? আমাদের কৃপণতার তো আমাদের স্বভাব হওয়া উচিত না, তাই না? আমরা এখানে ভালোবাসাটা এমনও না যে আপনাকে খাওয়াতে হচ্ছে, চা খাওয়ায়ে অথবা আপ্যায়ন করে ভালোবাসা দেখাতে হচ্ছে, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে, এবং সেটা বাটনে আপনার হাতের ডগাতেই রয়েছে, বৃদ্ধাঙ্গুলিতেই রয়েছে। আপনি বুঝতে পারেন না, তাহলে উল্টো মানে ব্যাড রিঅ্যাক্ট দেন, তাহলে তো বুঝবো যে না আপনি আমার উপর ক্ষেপে আছেন, আমার পড়া আপনার ভালো লাগতেছে না। আর যদি বুঝতে পারেন তাহলে ভালোবাসা কেন বুকে জমিয়ে রাখছেন, দিয়ে দেন, ছেড়ে দেন। গুড। না, আপনারা অনেকেই আছেন যারা খুবই কৃপণ। ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে ইনশাল্লাহ বের হব, আমরা সরাসরি আমাদের দ্বিতীয় পর্বে চলে যাব, অর্থাৎ ভোকাবুলারির পার্টে চলে যাচ্ছি। সেখানে আমরা অল্প কয়েক মিনিট সময় নেব, ঠিক আছে। চলুন ভোকাবুলারি পার্টে। এখানে ভোকাবুলারি পার্টে শুরুতেই স্পিচ দিয়ে আমরা দুটো ইডিয়ম শিখব। একটা ইডিয়ম হচ্ছে মেড ইন স্পিচ, এটাকে প্রথম বক্তৃতা বলা হয়, মানে ফার্স্ট বক্তৃতা যেটাকে বলা হয়, ঠিক আছে। এখানে মেড ইন শব্দটা হচ্ছে কুমারী। এখন কুমারী বক্তৃতা তো আর হয় না, কুমারী মানেই হচ্ছে যেটা একটা নারীর ধরেন বিয়ে বা তার জীবনের প্রথম অংশকেই বলা হয়, তাই না।
আমরা যদি ফ্রেজ ইডিয়মস তো আর ডিরেক্টলি অর্থ প্রদান করে না, এটা পরোক্ষভাবে একটা বাবার্থক, ঠিক আছে, বাবার্থক দিয়ে থাকে। এই কারণে মেইডেন স্পিচটা হচ্ছে প্রথম বক্তৃতা, অর্থাৎ ফার্স্ট স্পিচ। ক্লিয়ার? এগুলো বুঝে বুঝে পড়তে পারেন। আমি বলি তো এখন জব লাইফে এতটা সময় নেই যে বুঝে বুঝে প্রত্যেকটা আক্ষরিক অর্থে আপনি দেখবেন, পড়বেন, তারপর চাকরি পাবেন, এই সুযোগটা আর নেই। এগুলি শিক্ষা জীবন মানে যখন শিক্ষার্থী ছিলেন তখন সুযোগ ছিল, এখন তো বেকার। এখন ডিরেক্টলি যতটা পারেন বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন এবং মুখস্থ আইডিয়াকে অনেক বেশি প্রায়োরিটি দেবেন। এখানে বলা হচ্ছে এ ভার্বস স্পিচ, তার মানে কি বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা, ঠিক আছে, অর্থাৎ যে বক্তৃতায় অন্তঃসার শূন্য, কথা বুঝতে পারছেন কিনা, অর্থাৎ শুধু কথার কথা বেশি, তাই কিনা। তাহলে 10 নম্বর প্রশ্নটা কি মেড ইন স্পিচ, তাহলে উত্তর হবে কি দেখেন ফেয়ারওয়েল স্পিচ, লেট স্পিচ, লাস্ট স্পিচ, এটা হবে না, আমাদের কি হবে ফার্স্ট স্পিচ হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আপনারা একটু আমাকে বলেন যে এখানে 11 নম্বর প্রশ্নের উত্তরটা তাহলে আমাদের কি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন 11 নম্বর কি হবে। তারপরেও একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিতে পারেন 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হচ্ছে। ওকে, তাহলে আমি আলোচনা কন্টিনিউ করতে থাকি। হিজ মেইডেন স্পিচ প্লিজড আজ অল, তার প্রথম বক্তৃতা আমাদের সবাইকে আনন্দিত করে তুলেছিল, সবাইকে খুশি করেছিল। তার মানে কি এখানে মেইডেন স্পিচ হবে, রাইট? ওকে, এবার আমরা যদি 12 নম্বর প্রশ্নটি দেখি, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ, অর্থাৎ যে স্পিচটা অনেক কথার মানে কি বলে শব্দে পরিপূর্ণ, সহজ কথা যেটা, সেটি হচ্ছে আমাদেরকে এ ভার্বস স্পিচ। তার মানে কি এটা আমরা অলরেডি মুখস্থ করে ফেলেছি, তার মানে উত্তর হচ্ছে কি আমাদের 10 নাম্বার। এবার আসুন আমরা এখানে হার্ড দিয়ে, হার্ড দেখেন, এবার হার্ড দেখেন, হার্ডের কত ব্যবহার। আমরা তো হার্ড শুধু 1-2 জায়গায় ব্যবহার করি, তারপরেও দেখা যাচ্ছে যে কাজে কর্মে কোথাও মিল নেই, প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে যে ব্রেক করে ফেলে। এখানে দেখেন হার্ডের অনেকগুলো অর্থ আছে, এই ব্যবহারগুলো জানেন তাহলে হার্ডের ব্যবহার নিয়ে আরও আপনি আউট অফ দ্য বক্সে যেতে পারবেন, যে না এর আরও অনেক ব্যবহার আছে, শুধু এক জায়গায় পড়ে থাকলে হবে না। দেখেন এখানে বলা হচ্ছে হ্যাভ এ হার্ট, এমনি যদি বলেন যে হৃদয় আছে, ব্যাপারটা কিন্তু এরকম মনে হতে পারে, তাই না? কিন্তু দেখেন এখানে হ্যাভ এ হার্ট, হ্যাভ যদি পজিটিভ হিসেবে চিন্তা করেন তাহলে কাউকে সদয় হতে বাধ্য করা, যে আপনি কাউকে কি দয়ালু হতে বাধ্য করা, সেটা হচ্ছে হ্যাভ এ হার্ট। ক্লিয়ার? এরপর দেখেন আমাদের উইথ হেভি হার্ট, উইথ এ হেভি হার্ট। এখন দেখেন অনেক ভারী, আমি জাস্ট মানে স্বাভাবিকভাবে বলতেছি, এটা কৌশল না, টেকনিকও না, আপনি মনে রাখার জন্য হাজারটা আজগুবি বিষয় চিন্তা করতে পারেন, কারণ আমি মনে রাখাটাকে প্রায়োরিটি দিচ্ছি। উইথ এ হেভি হার্ট, হেভি হার্ট মানে ভারী হয়ে গেছে, আর ভারী জিনিস, আপনার স্বাস্থ্য বাড়লেও তো আপনারকে ভাল লাগে না, বিষণ্ণতা লাগে, এই সমস্যা ওই সমস্যা, নানাবিধ সমস্যা। তাহলে মনে করেন আপনার ভিতরে এত বড় একটা ভারী একটা হার্ট নিয়ে যদি চলেন তাহলে এটাকে বিষণ্ণ লাগবে না, তার মানে কি কষ্ট লাগবে। এই কারণে উইথ এ হেভি হার্ট এটার অর্থ নেবেন বিষণ্ণ বা ফিলিং ভেরি স্যাড, অর্থাৎ দুঃখ অনুভব করা, কষ্ট অনুভব করা, বিষাদ অনুভব করা। ক্লিয়ার? বেশ, এবার দেখেন হার্ট অ্যান্ড হ্যান্ড, মানে ধরেন হার্ট হচ্ছে হৃদয় এবং হ্যান্ড হচ্ছে হাত। তাহলে দেখেন আপনি দুই দিক দিয়েই কারোর দিকে আগায় গেলেন, হৃদয়ও উন্মুক্ত করে দিলেন, আবার হাতও আগে নিলেন, তার মানে কি এটা এক ধরনের আগ্রহ বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ দুই দিক থেকে আপনি এগিয়ে আছেন, তার মানে কি কাজটা আগ্রহের সাথে করতেছেন, ঠিক আছে? হার্ট এবং হ্যান্ড দুটো নিয়েই আগাইছেন, তার মানে কি আগ্রহের সাথে কাজটা করবেন। তাহলে এটার অর্থটা আমরা এই কৌশলে নেব কি আগ্রহের সাথে, ইগারলি। ক্লিয়ার? এখন দেখেন বটম অফ মাই হার্ট, বটম কি, বটম মানে কি, বটম হচ্ছে তলা, তলানি, তলানি, অথবা এটাকে আমরা বলতে পারি অন্তঃস্থল। অন্তঃস্থলও কিন্তু বটমের একটা অর্থ হয়, মূল দেশ, মূল দেশও একটা অর্থ হয়, তাই কিনা?
তাহলে বটম অফ মাই হার্ট, আমার হৃদয়ের একদম তলা নেই, অর্থাৎ একদম কেন্দ্রস্থল বা অন্তঃস্থল। আমি যদি হৃদয়ের একদম ভিতরে কেন্দ্রের কথা বলি তাহলে আমার কি হবে, এটা বটম, ঠিক মাঝখানে, তাই কিনা? এখন এইটার অর্থ তো তাহলে ডিরেক্টলি আমরা বলতে পারি বটম অফ মাই হার্ট, আমার মানে অন্তরের কেন্দ্রস্থল। ক্লিয়ার? আর এখানে এই বটম শব্দটা যেমন অন্তঃস্থল অর্থ করা যায়, এই কোর শব্দটারও অর্থ তাই করা যায়, তাহলে কোর অফ মাই হার্ট একই অর্থ, রাইট? ওকে, এবার হার্ট অ্যান্ড সোল, এখন দেখেন এখানে হার্ট অ্যান্ড সোল এই আইডিয়াটা আপনি কিভাবে নেবেন ভালো করে খেয়াল করেন। এখানে হার্ট অ্যান্ড সোল মানে কি, আপনি হৃদয় এবং মন, ওটা তো হাত দিয়ে দিচ্ছিলেন, হৃদয় এবং হাত, তখন আগ্রহটা বুঝিয়েছি। এখন আপনি হৃদয় মন দুটোই দিয়ে দিলেন, তার মানে আর কিছু বাকি থাকলো না। তাহলে এটা সর্বতোভাবে সম্পূর্ণত, ঠিক আছে, আর্নেস্টলি, তার মানে কি এটা হচ্ছে এই অর্থটা। তাহলে এই দুটোর ভিতর আমি এগুলি কেন একসাথে দিয়েছি বলেন তো? বাংলাদেশে কোনো বইতে কি এইভাবে পাবেন না। ইংলিশ টিউটর কেন সেরা এটা আপনারা বুঝবেন যখন আপনারা এখন চাকরি মানে এখন তো বেকার আছেন, এখন বুঝবেন না। আফটার 2 ইয়ার্স যখন আপনাদের পরের বংশটা চলে আসবে তাদের মুখে শুনবেন। কারণ কি, আপনারা তো এখন চাকরির জন্য শেষ মুহূর্তে পূর্বে বড় ভাই আপুদের কাছে যে বইগুলোর নাম শুনছেন এইগুলির পিছনে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু যখন আপনার 2-3 বছর পর যাবে, চাকরি বয়স শেষ হবে, তখন শুনবেন যে বাজারে একটা সেরা মানের বই আছে, তখন মনে হবে যে না, তখন তো এই নামটা একটু শুনছিলাম কিন্তু পাত্তা দেয়নি, এখন তো দেখি বেশ ভালো করতেছে। অথবা বলবেন আমাদের সময় তো একটু কোনো পাত্তাই ছিল না, এখন তো মাশাআল্লাহ বেশ টপে আছে। আসলে ব্যাপারটা এটা না, এখন পাত্তা পাচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। তবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে অনেক বই বিক্রি হচ্ছে, অর্থাৎ অনেকেই পাত্তা দিচ্ছে, তাই না? তবে আপনাদের মাঝেও অনেকেই খুব দ্রুত এগিয়ে আসবেন। দেখেন এভাবে একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে, তাহলে এটা অর্থটা মনে রাখবেন। তাহলে হার্ট অফ গোল্ড, ও মা, এখানে স্বর্ণের হৃদয়, এটা আবার কেমন? এখন স্বর্ণ মানে ধরেন আপনি চিন্তা করেন স্বর্ণ কি, আপনি হৃদয়টা স্বর্ণ দিয়ে ভর্তি, তার মানে কি আপনি যখন কাউকে হৃদয়টা দিবেন তার মানে কি সবচেয়ে দামি বিষয়টাই দিয়ে দিলেন, তাই না? তাই কিনা? যে শুধু তাহলে সেটা কি আমরা দয়ার সাথে তুলনা করতে পারি, তাই না? কারণ এখানে তাহলে হার্ট অফ গোল্ড এটা হচ্ছে দয়ালু, এটা হচ্ছে কি দয়ালু। ক্লিয়ার? তাহলে দয়ালু এটা কয়েকটা বন্ধুত্ব ভাবাপন্ন হতে পারে, জেনারাস, দয়ালু দুটোই হতে পারে। এগুলো অর্থগুলো পাশাপাশি দেওয়া আছে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে? এখন যদি বলে যে স্টোন, পাথরের হৃদয়, তাহলে পাথরের হৃদয় কি পাথরের মতো শক্ত, যেটা, তাই কিনা? তার মানে কঠিন হৃদয়। আর কঠিন হৃদয় এর আরেকটা মিনিং আমরা যেটাকে মনে করি সেটা হচ্ছে যে বন্ধুত্ব ভাবাপন্ন নয়, তাই কিনা, আনফ্রেন্ডলি। তাহলে এই দুটো এটার অ্যান্টোনি, এটার বিপরীত। তাহলে দেখুন এই যে দুটো জিনিস আপনাকে আমি এক করে দিলাম, আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। কেন পাবেন না? কারণ বাংলাদেশের বইগুলো কপি পেস্ট হয়, সেখানে গবেষণার তো কোনো বিন্দুমাত্র জায়গা নেই। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যিনি ইংলিশ পড়েন তিনি ভাবেন যে গণিত আর কি হবে, একজন লেখক ইংলিশ লেখছে, ইংলিশ আমার ভালো লাগতেছে, সম্ভবত ইংলিশটাই ভালো। আবার যিনি গণিত পড়েন, আমার পাঠকরা নিজেরাই 2 ভাগে বিভক্ত হয়ে যায়। যিনি গণিত পড়েন ভাবে যে গণিত তো বাজারে সবচেয়ে বেশ ভালো লাগতেছে, তাহলে একই লেখক, গণিতের লেখক আবার ইংলিশ ভালো বই কেমনে লেখে? কিন্তু আপনাদের উচিত যার কাছে যেটাই থাকুক এটা একটু টেস্ট করে দেখা, ভালো লাগলে তো আমি কে বড় কথা না, আমি কবিয়াল তো হিসাব না, হিসাবটা হচ্ছে আমার লেখা। দেখেন লার্ন বাই হার্ট এটা সবারই মুখস্থ আছে এবং এটার অর্থটাও মুখস্থ করা, ঠিক আছে? শিখো, লার্ন, শিখুন, বাই হার্ট, হৃদয় দিয়ে, তার মানে কি কোনো কিছু ভালোভাবে আয়ত্ত করা, মুখস্থ করা, এটাই হচ্ছে লার্ন বাই হার্ট। এটা শব্দটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা লার্ন বাই হার্ট আমরা বলে দিতে পারি, মুখস্থ করা, ঠিক আছে? অর্থাৎ টু গেট বাই হার্ট, কোনো কিছু মন দিয়ে আত্মস্থ করা। কথাটা ক্লিয়ার? তারপরে আমি একটু বলি, কম্পিউটারটা সম্ভবত লাস্ট মাসে হ্যাং মারছে। লস হার্ট,
লস হার্ট মানে কি? লস হারিয়ে ফেলা, হার্ট হৃদয়। এখন হার্ট একটা জিনিস বলি, এখানে আপনি যখন হৃদয় হারিয়ে ফেললেন, হৃদয় মানে কি? আমি সাহসী হৃদয়ের মানুষ, তার মানে যখন আপনি বলেন আমি সাহসী হৃদয়ের মানুষ, তখন হৃদয়টা হারিয়ে ফেলছেন, তার মানে ব্যাপারটা কি? লস হার্ট মানে সাহস হারানো, বিশ্বাস হারানো। এটা পরীক্ষায় আছে টু লস কারেজ, টু লস কনফিডেন্স, আত্মবিশ্বাস হারানো। মানে আপনি যে সাহসী হৃদয়ের মানুষ, আপনার বুকের পাঠাটা অনেক বেশি শক্তিশালী, সেখানে যদি বুকের পাঠাটাই হারিয়ে ফেলেন, আপনি সাহসটাই যদি হারিয়ে ফেলেন, লস হার্ট হৃদয়টাই হারিয়ে ফেলেন, তাহলে সেটার অর্থ কি হবে? সাহস বা বিশ্বাস হারানো, সাহস বা বিশ্বাস হারানো। কথাটা ক্লিয়ার? এখন বলেন মনে থাকবে কিনা, একটু কমেন্টে জানান দেখি যে মনে থাকবে কিনা। আপনি আপনার মতো করে পড়বেন, এখানে জাস্ট আমি আমার মতো করে কথা বললাম, বাট আপনি আপনার মতো করে পড়বেন। এবার একটু দ্রুত কমেন্টে জানান যে এভাবে পড়লে মনে থাকবে কিনা। হারি আপ, হারি আপ। ওকে, আমি কিন্তু আবারও বলছি, আপনারা 100 জনের একটা টিম হন, যাতে আমি ক্লাসে ঢুকে 100টা শেয়ার পেয়ে যাই। আমি তো মনে করি এই ক্লাসগুলো 400-500 শেয়ার হয়ে যাওয়া উচিত। এই কারণেই আপনারা নিজেরা মানসিকভাবে প্রস্তুতি হন যে না, এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কেউ না করুক, আমি স্যারের পাশে থাকব। ঠিক আছে? আমি স্যারের পাশে থাকব এবং আমি শিখতে চাই, আমার লাভটা আমি দেখব। এখন অন্যকে দেখলো সেটা গুরুত্বপূর্ণ না, আমার লাভটা আমি দেখব, আমি শেয়ার করব। ঠিক আছে? এই কারণেই আপনারা এগিয়ে আসেন যাতে করে এই যে আমার প্রথমে 8টা মিনিট সময় নষ্ট হয়েছে, সম্ভবত 9 মিনিট, এখন 9 মিনিট আমাকে কম পড়াতে হচ্ছে। বুঝতে পারছেন? কম পড়ানো মানে কি? আপনার একটা পরীক্ষা মাঝখান থেকে চলে যাবে, হতে পারে ওই পরীক্ষাটায় আপনি টিকে যেতেন। ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা পরীক্ষা টিকে যাবে, আমি 8 মিনিট বেশি পড়ানো মানে এরকম আরও 10টা ফ্রেজ আপনাদের ইডিয়মস আমি মুখস্থ করিয়ে দিতে পারতাম, তাই না? এই ব্যাপারগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। ওকে, তাহলে এবার প্রশ্নগুলো দেখব অ্যাট এ গ্ল্যান্সে, যে খুব দ্রুত পারবো। ঠিক আছে, আপনারা খুব দ্রুত দেখেন। 13 নম্বর প্রশ্ন, হ্যাভ এ হার্ট। বুঝতেই তো পারছেন, হ্যাভ এ হার্ট মানে কি? কাউকে বাধ্য করা, তাই কিনা? ওকে, তাহলে এখানে দয়া মানে দয়ালু হতে বাধ্য করা, এটা টু আস্ক সামবডি টু বি কাইন্ড। ক্লিয়ার? এবার আসেন 14 নম্বর উইথ এ হ্যাভি হার্ট। বুঝতেই তো পারছেন, ভারী হার্ট, অনেক ভারী হলে কি বিষণ্ণতা ধরে বসবে, তাই কিনা? আপনার হৃদয়টা অনেক ভারী, তার মানে কি? বিষণ্ণতা। ওকে, এখানে ফিলিং ভেরি স্যাড। দেখেন খুব সহজে কিন্তু আমরা পাচ্ছি। এবার তারপর যদি আমরা দেখি সার্টেন ফর্মুলাই হ্যাভ টু বি লার্ন। ওকে, এখানে এই ফর্মুলাগুলো শিখতে হবে, টু লার্ন বাই হার্ট, মন দিয়ে শিখতে হবে, মুখস্থ করতে হবে। তার মানে লার্ন বাই হার্ট, লার্ন এই পাশে নদীর, ওই পাশে নদীর, ওই পাশে হার্ট, মাঝখানে যে বাই হবে সেটা কিন্তু আমরা মুখস্থই বলে দিতে পারি। তারপর দে ট্রাইড, তারা চেষ্টা করলো, হার্ট অ্যান্ড, বুঝতেই তো পারছেন, বাট কুড নট প্রিভেইল, তার মানে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন ভালো করে খেয়াল করে দেখেন তাহলে তাদের চেষ্টাটা কীরকম ছিল? হার্ট অ্যান্ড মাইন্ড নাকি হার্ট অ্যান্ড স্পিরিট, হার্ট অ্যান্ড বডি? আমরা পড়েছিলাম হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল। আরেকটা পড়েছিলাম হার্ট অ্যান্ড কে হ্যান্ড, এখানে তো হ্যান্ড হবে না, তার মানে সর্বোত্তমভাবে তারা চেষ্টা করেছিল। কথাটা ক্লিয়ার? তাহলে হার্ট অ্যান্ড সোল হবে। আর হার্ট অ্যান্ড হ্যান্ডটা কি হবে? আগ্রহের সাথে, সেখানে মনও গেছে, হাতও আগায় গেছে কাউকে সহযোগিতা করার জন্য। কথাটা ক্লিয়ার? এখন দেখেন আমরা 17 নম্বর প্রশ্নটা দেখব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম অফ মাই হার্ট? ওই যে মনের গাছতলা, মনের গাছতলা তো বুঝতে পারছেন, কোর অফ মাই হার্ট, কোর অফ মাই হার্ট। ঠিক আছে, মানে মনের কেন্দ্রস্থল, আর সেটা হচ্ছে কি? কোর অফ মাই হার্ট। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে টু লস হার্ট, হৃদয়টা হারিয়ে ফেললেন, সাহস হারিয়ে ফেললেন,
তার মানে কি টু লস কারেজ, দেখেন কত সহজেই মনে রাখা যায়। ঠিক আছে, এবার হার্ট অ্যান্ড সোল, মন দেহ, মন দিয়ে, এখানে দেহ মন না, সরি, এখানে হৃদয় মন। হৃদয় মন মানে কি পুরোটাই দিয়ে ফেলেন, যে অনেক সময় মন টানে তো মানে এটা তো ওভাবে চিন্তা করা যাবে না, আমরা যেভাবে আগে মুখস্থ করেছি ওটি আমরা বলি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি, অর্থটা হচ্ছে আর্নেস্টি। এখন তারপরে লস হার্ট, আবার লস হার্ট আসলো কেন? একটু আগে লস হার্ট তো হারিয়ে ফেললাম, ও এই পাশাপাশি দুটো চলে আসছে। তাহলে এখানে লস হার্ট মিন্স কি হবে? এখানে দেখেন এটাও অর্থ হবে ডিসহার্টেন্ড। টু বি ডিসহার্টেন্ডটা হচ্ছে, ডিসহার্টেন্ড অর্থ হচ্ছে নিরুৎসাহ বা হতাশ। তাহলে এখানে তো আমরা সেটাই বলেছিলাম যে এখানে হতাশ হওয়া যদি অর্থ বোঝায়, তাহলে এখানে আমরা সাহস হারানো, হতাশ হওয়া, এই দুটোকেই বোঝাবে, তাই কিনা? তাহলে এখানে উত্তর হচ্ছে টু বি ডিসহার্টেন্ড। তার মানে কি, আপনার যদি এগুলো ভালো করে পড়া থাকে তাহলে আপনাকে ঠেকাই কে বলেন তো? আমরা কিন্তু আজকে এখানে অনেকগুলো শিখলাম, 20 পর্যন্ত চলে আসছে। এরপরে দেখেন আরও চমৎকার আছে, গ্রিন দিয়ে আছে, ডে দিয়ে আছে, অনেক অনেক আছে, তারপরে অ্যান্ড দিয়ে, এগুলো অনেক সাজানো গুছানো আছে, আপনারাও চাইলে নিজ থেকে পড়ে ফেলতে পারেন। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আরও চমৎকার আইডিয়া নিয়ে কথা হবে। তবে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা 100+ শেয়ার, যাতে আমি ক্লাসে আসা মাত্রই 2 থেকে 3 মিনিট হয়ে যায়, যাতে করে আমি সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে যেতে পারি। আপনারা একটা জিনিস বিলিভ করে দেখেন তো, জীবনে তো অনেক প্রাইভেট পড়ছেন, অনেক শিক্ষকের কাছে মাগনা কেউ এভাবে ডেকে ডেকে মানে এত সিরিয়াসলি কে পড়াইছে বলেন তো? টাকা দিয়েই কি এত সিরিয়াসলি পড়া পেয়েছেন কখনো? আমি মন উজাড় করে দিতে চাই, আর আপনারা কিপটামি করেন। এই কিপটামি করে 25টা বছর জীবনে কি করছেন বলেন তো? জীবনে 25টা বছর 30টা বছর কাটিয়েছেন কিপটামি করে, না নিজের লাভ হয়েছে না অন্যের লাভ হয়েছে। তাহলে এখন কিপটামি করেন কেন? আমার সাথে আমি যতটা উদার মনে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা উদার মনে আমার সাথে কাজ করেন, সমস্যা কি? কে কি বললো সেটা মানে ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমার কি দরকার সেটা। এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আমাকে হেল্প করুন, আমি আপনাদের সাপোর্ট দেব। আপনাদের যদি এই সাপোর্টটা হাজার হাজার টাকার পান, সমস্যা কি? আমি দিচ্ছি, আপনারা নেবেন, এটি হচ্ছে ফ্যাক্ট। এখন এই কারণে আমি আপনাদেরকে কথা বলি যে 100, এই যে অনেকেই আছেন যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করেন, কেন রে ভাই শেয়ার করে দেন, এর সমস্যা কি? এখানে তো কোনো সমস্যা নেই, একটা ক্লাস করতেছেন, ভালো জিনিস, শেয়ার করতে লজ্জা কোথায় বলেন? শেয়ার করে দেন। এই জিনিসগুলো আমি সবসময় বলি যে আপনারা শেয়ার করলে আমি ক্লাস নিতে আরও উৎসাহিত হব, কারণ আমার স্টুডেন্ট যত বাড়বে আমি তত বেশি উৎসাহিত হব। তো যাই হোক, অনেক বেশি বলে ফেললাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।